খাওয়া দাওয়া শেষ। ইয়োভান ড্রয়িং রুমের সোফায় বসে আছে, মাথাটা পেছনে এলিয়ে, চোখ বন্ধ করে কি যেন ভাবছে। সারাদিনের পরিশ্রমে শরীর ক্লান্ত হলেও আজ ইয়োভানের মন ভীষণ হালকা। দীর্ঘদিন পর নিজের উপার্জনের টাকা হাতে পেয়েছে, এই তৃপ্তি এখনো বুকের ভেতর উষ্ণ হয়ে আছে। এদিকে মেহেরাব রান্নাঘর গুছিয়ে থালা বাসন ধুয়ে ধীরে ধীরে এসে ইউভানের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সোফার এক কোণে বসেও স্থির থাকতে পারল না। বারবার নিজের আঙ্গুলগুলো মুচড়ে ধরছে, ঠোঁট কামড়ে নিচ্ছে। বেচারির বুকের ভেতরে ধুকপুক করে কেঁপে চলেছে। মেহেরাবের উপস্থিতি টের পেতে ইয়োভানের বেশি সময় লাগলো না। সে ধীরে ধীরে চোখ খুলে সোজা হয়ে বসল। মেহেরাবের অস্থিরতা সে আসার পর থেকেই লক্ষ্য করছে। ইয়োভান মেহেরাবকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে ওর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, কিছু বলবি? মেহেরাব চমকে উঠল। মেয়েটা ভাবল এখনই সময়। আজ ইউভানের মন মেজাজ ভালো আছে, যা বলার এখনই বলতে হবে, না হলে আরো দেরি হয়ে যাবে। নিজের মনের ভাবনাগুলো মেহেরাব নিজের মনের মধ্যেই চেপে রাখল। তারপর আস্তে করে মাথা নেড়ে জানালো হ্যাঁ। ইউভানের ব্রু সামান্য কুঁচকে গেল। কি বলবে মেহেরাব, যার জন্য এত অস্থিরতা? ইউভান মনে মনে ভাবল, প্রতি মাসের মেয়েলি সমস্যা নয় তো? মেহেরাবের কিছু লাগবে? নিজের মনের ভাবনাগুলো ইউভানও চেপে রাখল। সে যেহেতু শিওর নয়, তাই আগে থেকেই বলল না কিছু। সাধারণভাবেই বলল, কি হয়েছে মেহেরাব? খুলে বল আমাকে। এখানে কোনো সমস্যা হচ্ছে? মেহেরাব কয়েক মুহূর্ত চুপ করে রইল। কথাগুলো কিভাবে শুরু করবে সেটাই তো সে বুঝে উঠতে পারছে না। কয়েকবার হাত তুলে আবার নামিয়ে ফেলল। বুকের ভেতরে ধড়ফড় করছে। ইয়োভান যে কি বলবে সে কথা ভাবলেই তো মেহেরাবের গলা শুকিয়ে আসছে। তার নীরবতার মাঝেই ইয়োভান শান্ত গলায় বলল, এত ভয় পাচ্ছিস কেন মেহেরাব? কি হয়েছে? খুলে বল আমাকে। তোর কি শরীর খারাপ লাগছে? মেহেরাব চোখ তুলে একবার ইয়োভানের দিকে তাকালো, তারপর আবার চোখ নামিয়ে নিল। তার আচরণ আজ স্বাভাবিক নয়। আসার পর থেকেই মেয়েটাকে কেমন অস্থির লাগছে ইয়োভানের। তবে সে আর চাপ দিল না, ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলো। মেহরাব নিজে থেকে কি বলতে চায়, ওর ধারণা ভুলও হতে পারে। ও আগ বাড়িয়ে ওই কথা জিজ্ঞেস করতে গেলে মেহরাব বিব্রত বোধ করবে, তাই সে কিছু না বলে তাকিয়ে রইল। ইয়োভান তার দিকে উত্তরের আশায় তাকিয়ে আছে বুঝতে পেরে অবশেষে মেহরাব ধীরে ধীরে উঠে দাঁড়ালো। একবার নিজের ঘরের দিকে তাকালো, আবার ইয়োভানের দিকে। তারপর ইয়োভানকে অবাক করে দিয়ে সে নিঃশব্দে ঘরের ভেতরে চলে গেল। ইয়োভান বিস্মিত হয়ে তাকিয়ে রইল। আরে মেহরাব, কোথায় যাচ্ছিস? কয়েক মুহূর্ত পর মেহরাব ফিরে এলো। তার হাতে একটা কাপড়ের ব্যাগ। ব্যাগটা দেখে ইয়োভানের মুখে কোনো পরিবর্তন এলো না। সে কেবল অবাক চোখে ব্যাগটার দিকে তাকিয়ে রইল। এটা তো দরজার পেছনের লোহায় ঝোলানো ছিল। মেহরাব এটা কেন আনলো? মেহরাব ব্যাগটা নিয়ে বসলো ইয়োভানের পাশে। পরের মুহূর্তে কি হতে যাচ্ছে সেই ভয়ে বেচারির পুরো শরীর কাঁপছে। এদিকে ইয়োভান অধৈর্য হয়ে গেল। সে কতগুলো কথা বলল, এই মেয়েটা একটা কথার জবাবও দিল না। মেহরাব, কি সমস্যা তোর? মেহরাবের অসহায় লাগছে নিজেকে। সে ভালো করতে গিয়ে আবার মন্দ করে ফেলল না তো? মেহরাব চোখ তুলে তাকালো ইয়োভানের দিকে, এরপর দুই হাত উঁচিয়ে বলল, একটা কথা ছিল আপনার সাথে। আগে বলুন, আমার উপর রাগ করবেন না তো? ইয়োভান সোজা হয়ে বসল। সিরিয়াস ভঙ্গিতে ভ্রু কুঁচকে মেহরাবের দিকে তাকালো। কি করেছে মেয়েটা? শক্ত কিন্তু ঠান্ডা গলায় বলল, মেহরাব, কি করেছিস তুই?
মেহরাব মাথা নিচু করে নিল। এরপর ব্যাগটা ইউভানের দিকে বাড়িয়ে দিল সে। ইউভান অবাক হয়ে একবার তার দিকে তাকালো, আরেকবার ব্যাগের দিকে তাকালো। কি আছে এতে? কথাটা বলে ইউভান ব্যাগটা নিল। এরপর সে দ্রুত হাঁকতে ব্যাগটা খুলল। ভেতরে নিজের পরিচয়পত্র ও অন্যান্য কাগজপত্র দেখে সে ভীষণ চমকালো। স্তব্ধ হয়ে তাকিয়ে রইল কয়েক পল। অবিশ্বাস্য চোখে তাকালো মেহরাবের দিকে। ইউভানের ধীর ধারালো সেই দৃষ্টির দিকে তাকিয়ে থাকতে পারল না মেহরাব। অপরাধীর ন্যায় চোখ নামিয়ে ফেলল। এভাবে কতক্ষণ কাটলো মেহরাবের জানা নেই। তার ধ্যান ভাঙল ইউভানের অস্বাভাবিক নরম স্বরে। এসব কিভাবে আনিয়েছিস? কার সাহায্য নিয়েছিস তুই? মেহরাব চোখ তুলে তাকালো ইউভানের দিকে। এই প্রথমবার কথা বলতে না পারার জন্য মেহরাবের আফসোস হলো। আজ কথা বলতে পারলে সে নিশ্চয়ই ইউভানকে বুঝিয়ে বলতে পারত সব। মেহরাব নিজের ভাষায় বলতে লাগলো, আপনি প্লিজ রাগ করবেন না। আমি এমন একজনকে বলে আনিয়েছি। এসব সে কাউকে কথা শেষ করতে পারল না মেহরাব। তার আগেই ইয়োভান বজ্রকণ্ঠে চেঁচিয়ে উঠল। এভাবে সে তাদের বিয়ের দিন শেষবার চিৎকার করেছিল, মেহরাব তোকে কে বলেছে এসব করতে? কেন এনেছিস এসব? ইয়োভানের বজ্রকণ্ঠে কেঁপে উঠল মেহরাব। এই ভয়টাই তো সে পাচ্ছিল। তাড়াতাড়ি আবার ইশারা করলো, ও কাউকে বলবে না। আপনি রাগ করবেন না প্লিজ। মেহরাবের কথা শেষ হওয়ার আগে ইউভান ব্যাগটা ছুঁড়ে মারল দূরে। পর মুহূর্তেই তেড়ে গেল মেহরাবের দিকে। ভয়ে মেহরাবের বুক হিম হয়ে গেল। এক মুহূর্তের জন্য তার মনে হলো ইউভান বুঝি আজ তাকে আঘাত করবে। ভয়ে সে চোখ শক্ত করে বন্ধ করে মুখটা একপাশে ফিরিয়ে নিল। ইউভানের রাগে রীতিমতো শরীর জ্বলছে। তার মনে হয়েছিল মেহরাবকে সে মারবে, তাতে বোধহয় তার রাগ কমবে। মেহরাবের দিকে তেড়ে গিয়েছিল সে এই জন্যই, কিন্তু খুব কাছে থেকে মেয়েটাকে ভয়ার্ত অসহায়ের মুখটা দেখে তার হাত থেমে গেল। না, সে পারল না মেহরাবকে আঘাত করতে। মেহরাবের উপর হওয়া রাগটা সে নিজের উপরেই ঝাড়ল। দুই হাত সরে গিয়ে সজোরে ঘুষি মারল দেয়ালে। শব্দ হলো তাতে। ইউভান একটা মেরেই শান্ত হলো না। একের পর এক ঘুষি মারতেই থাকলো। মুহূর্তের মধ্যেই তার হাতের চামড়া ঝরতে শুরু করলো। প্রথমে ভয়ে স্থির হয়ে দাঁড়িয়েছিল মেহরাব, কিন্তু ইউভানের হাত থেকে ঝরতে দেখে সে আতঙ্কে আঁতকে উঠল। সব ভয় ভুলে দৌড়ে গিয়ে ইউভানের দু হাতে শক্ত করে চেপে ধরল। ইউভানের চোখ দুটো তখন আগুনের মতো জ্বলছে। সে মেহরাবের কাছ থেকে হাত ছাড়িয়ে নিল, উল্টো তার দুই কাঁধে হাত দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, তুই এভাবে আমাকে ছোট করে দিলি মেহরাব? আমি তোকে বলেছিলাম যা একবার ফেলে এসেছি তা আর কোনোদিন গ্রহণ করব না। মেহরাব কাঁদতে কাঁদতে দ্রুত মাথা নাড়ল, দু হাত তুলে বোঝানোর চেষ্টা করলো, আমি আপনাকে ছোট করতে চাইনি। বিশ্বাস করুন, এগুলো তো ওদের কিছুই নয়। এগুলো আপনার নিজের জিনিস। আমি শুধু আপনার জিনিসগুলো আপনার কাছে ফিরিয়ে আনতে চেয়েছি। ইউভানের চোয়াল শক্ত হয়ে উঠল। আমার জিনিস? মেহরাব মাথা নাড়ল। হ্যাঁ, আপনার পরিচয়পত্র, আপনার কাগজপত্র, ওগুলো তো আপনারই। কার হাত দিয়ে এসেছে? মেহরাব থমকে গেল। ইউভান তিক্ত হেসে আবারও প্রশ্ন করল, বল, কার হাত দিয়ে এসেছে? মেহরাব ধীরে ধীরে ইশারা করল, ইভার। ব্যাস, আমার সমস্যা ওইখানেই মেহরাব। জিনিসগুলো আমার হতে পারে, কিন্তু ওইগুলো আনতে তোকে আবার ওই বাড়ির কারো কাছে হাত পাততে হয়েছে। মেহরাব এবার জোরে মাথা নাড়ল। হাত পাতিনি, ইভা নিজেই দিতে চেয়েছে। গ্যারেজে কাজ করতে আপনার কষ্ট হয়, আমি চেয়েছি আপনার কষ্ট কমাতে। ইয়োভান কয়েক মুহূর্ত নির্বাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তারপর আহত স্বরে বলল, আমার কষ্ট কমাতে গিয়ে আমার আত্মসম্মানটাই ভেঙে দিলি? মেহরাবের চোখ থেকে টপ টপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি তো শুধু আপনার ভালো চেয়েছি।
আমি আপনাকে ছোট করতে চাইনি। কে বলেছে তোকে আমার ভালো চাইতে? ইউভানের প্রশ্নে থমকে গেল মেহেরাব। ইউভান আবার বলল, আমি কি কোনোদিন তোর কাছে আমার কষ্ট নিয়ে অভিযোগ করেছি? বলেছি গ্যারেজে কাজ করতে আমার খারাপ লাগে? বলেছি আমার আগের জীবনে ফেরত চাই? মেহেরাব অসহায়ের মতো মাথা নাড়ল। না। তাহলে বিশ্বাস করুন, আমি চেয়েছি আপনি ভালো থাকুন। সেটাই তো আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে মেহেরাব। তুই আমার ভালো চেয়েছিস, অথচ একবারও ভাবিসনি আমি কি চাই। মেহেরাব কাঁদছে নিঃশব্দে। তা দেখে ইয়োভান একটু নরম হলো। গম্ভীর কণ্ঠে বলল, আমাকে কি তোর মানুষ বলে মনে হয় না মেহেরাব? পুরুষ বলে চোখের জল দেখাতে পারি না, তাই বলে কি আমার কষ্ট হয় না? বুকটা কি আমার পাথরের? আমার ভীষণ কষ্ট হয়। কিন্তু আপন মানুষগুলো যখন আমার সম্পর্কে সব জেনেও অপবাদ দিয়েছে, তখনই তাদের সাথে আমার সব সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আমি বুকে পাথর চেপে সব মায়া কবর দিয়েছি। মেহেরাব, আমাকে একটু সময় দিলে আমি ঠিকই পারতাম নিজের মতো সবটা গুছিয়ে নিতে। কেন সাহায্য নিতে গেলি তুই? আমার উপর ভরসা নেই বুঝি? এখন আমি যাই করি না কেন ওরা বলবে আমি লুজার। ওদের সাহায্য ছাড়া কিছুই পারিনি। না, না, এবার কাউকে বলবে না। ও আমাকে কথা দিয়েছে, কাউকে বলবে না। তাছাড়া আপনার পরিচয়পত্র, আপনার অধিকার, এটা হলো আপনি ভালো এক জায়গায় কাজ করতে পারবেন। আপনার কষ্ট করে গ্যারেজে কাজ করা লাগবে না। ইউভান স্থির দৃষ্টিতে মেহেরাবের দিকে তাকালো। চোখ দুটো লাল হয়ে গেছে। ও আমার বোন না? ওকে আমি ভালো করেই চিনি মেহেরাব। ও এখানে দেখে গেছে তুই আমি কেমন আছি। আমি শিওর ও মিস্টার চৌধুরীকে বলে দেবে। আর ওরা সর্বোচ্চ চেষ্টা করবে আমাদের মাঝে ইন্টারফেয়ার করার। মেহরাব, আমি তো এটা চাইনি। নিজের বাবাকে ইউভান মিস্টার চৌধুরী ডাকছে। মেহরাব এবার একটু হলেও বুঝতো ইউভান ঠিক কতটা অভিমান করেছে। একটু থামলো ইউভান, তারপর মেহরাবের দিকে ফিরে বলল, তুই জানিস সবচেয়ে কষ্টের কি? ওই বাড়ির সবাই আমাকে অবিশ্বাস করেছে, কিন্তু আমার বিশ্বাস ছিল অন্তত তুই আমাকে বিশ্বাস করিস। মেহরাব সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বোঝাতে চাইল, আমি আপনাকে বিশ্বাস করি। তাহলে একটু সময় দিলি না কেন? একটু থেমে মেহরাব আবার ইউভান আবার বলল, একটু অপেক্ষা করতে পারতি না? ভাবলি না আমি নিজের একটা ব্যবস্থা করতে পারবো? এতটাই অযোগ্য মনে হয় আমাকে? মেহেরাব কোনো কথা বলতে পারল না আর। সে মাথা নিচু করে রইল। মেহেরাব, তুইও আমাকে ভরসা করতে পারলি না? সেই দিনের পর থেকে ইউভান যেন ইচ্ছে করেই মেহেরাবকে এড়িয়ে চলতে শুরু করলো। প্রয়োজন ছাড়া তার সঙ্গে একটি কথাও বলতো না। মেহেরাব কিছু জিজ্ঞেস করলে শুধু তারই উত্তর দিত, কিন্তু নিচে থেকে আর আগ বাড়িয়ে একটা কথাও বলতো না। একই ছাদের নিচে থেকেও দুজনের মাঝখানে যেন অদৃশ্য এক দূরত্ব তৈরি হলো। ইউভান জানে এখন মেহেরাবের কাছে বই আছে, ফোন আছে, সময় কাটানোর সব কিছুই আছে। তাই সে আর অত গুরুত্ব দিল না। তার যে ভীষণ অভিমান হয়েছে মেহেরাবের উপর। এদিকে মেহেরাবও লজ্জার খাতিরে কখনো ইউভানের রাগ ভাঙানোর চেষ্টা করেনি। সে যাই হোক, আজ ইউভানের ছুটির দিন। সকাল থেকে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল ইউভান। কয়েকবার মেহেরাব তাকে খাওয়ার জন্য ডাকলেও কোনো সাড়া দেয়নি। অবশেষে দুপুর 12টার দিকে মোবাইলের অভিরাম রিংটনে তার ঘুম ভাঙল। বিরক্ত মুখে ফোনটা হাতে নিয়েই কল রিসিভ করলো ইউভান। কে ফোন করেছে সেটাও খেয়াল করলো না। হ্যালো। ইউভান হ্যালো বলার সাথে সাথেই ওপাশ থেকে ভেসে এলো আয়াতের তাড়াহুড়ো করা কণ্ঠ। ইউভান, কোথায় আছিস তুই? তোর সঙ্গে জরুরি কথা আছে। ঘুমের রেশ তখনও পুরোপুরি কাটেনি ইউভানের। সে অন্যমনস্ক গলায় বলল, বল। আয়াত এক মুহূর্ত দেরি না করে বলল, জারিন ইউকে চলে যাচ্ছে ইউভান। তুই ওর সঙ্গে শেষবারের মতো একবার দেখা করবি? কথাটা শুনে ইউভানের চোখের ঘুম
নিমিষেই উড়ে গেল। সে কয়েক মুহূর্ত নির্বাক হয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল, না, আমার ঘরে স্ত্রী আছে। আমি কেন আরেকজন নারীর সঙ্গে দেখা করতে যাব? একটু থেমে আবার বলল, তুই যদি শুধু এই কথাটা বলার জন্য আমাকে ফোন করে থাকিস তাহলে আল্লাহ হাফেজ। আয়াতকে আর একটি কথাও বলার সুযোগ না দিয়ে ইয়োভান কল কেটে দিল। ইয়োভান জানতেও পারল না আয়াতের ঠিক পাশে দাঁড়িয়ে ছিল জারিন। ফোনের ওপাশে ইয়োভানের প্রতিটি কথাই সে স্পষ্ট শুনে ফেলেছে। হেঁচকি তুলে কাঁদছে জারিন। আয়াতকে জড়িয়ে ধরে বিলাপ করে চলেছে সে। এতক্ষণ নিজেকে সামলে রাখার চেষ্টা করলেও ইয়োভানের কথাগুলো তার বুকের ভেতরে জমে থাকা শেষটুকু শক্তিও কেড়ে নিয়েছে। মেয়েটা নিজেকে সামলাতে না পেরে হাউমাউ করে কাঁদতে লাগলো। ও এভাবে বলতে পারলো, আয়াত, এখানে আমার কি দোষ? ও পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করেছে। আমি কি ওকে পরক্রিয়া করতে বলেছি? শেষবার ওকে খুব দেখতে ইচ্ছে করেছে আয়াত। ও কি পারতো না শেষবার এসে আমার সাথে দেখা করতে? কথাগুলো বলতে বলতে জারিনের গলা ভেঙে এলো। চোখের পানি কিছুতেই থামছে না। ফর্সা মুখখানি ফ্যাকাশে হয়ে গেছে। আয়াত শক্ত করে তাকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। জারিন, প্লিজ শান্ত হ, এভাবে কাঁদিস না। ইউভান এখন বিবাহিত। ওর জায়গা থেকে হয়তো ও ঠিকই বলেছে। যদি মেহেরাব জানতে পারে তাহলে ও কষ্ট পাবে। ঠিক বলেছে। জারিন হঠাৎ আয়াতের বুক থেকে মুখ তুলে তাকালো। চোখ দুটো লাল হয়ে গেছে কান্নায়, ঠোঁট কাঁপছে। তাহলে আমি কি করে ওর কাছে এতটাই পর হয়ে গেলাম? এতগুলো বছর একসাথে কাটিয়েছি আমরা, এত স্বপ্ন দেখেছি, এত কথা দিয়েছিল আমাকে। সবকিছু কি এত সহজে শেষ হয়ে যায় আয়াত? আয়াত কোনো উত্তর দিল না। জারিনের প্রশ্নের উত্তর তার নিজের কাছেও নেই। পরিস্থিতিটা এমনই, সবাই সবার জায়গা থেকেই ঠিক আছে। জারিন তো কিচ্ছু করেনি, আর না ইয়োভান করেছে। ভাগ্যটা ওদের সাথে নেই, এই যা। জারিন নিজের চোখের পানি মুছে আবারও বলল, আমি তো ওর কাছে কিছুই চাইনি। ওকে ফিরে আসতে বলিনি, ওর সংসার ভাঙতে বলিনি, শুধু একবার দেখতে চেয়েছিলাম, শেষবার। তারপর তো আমি চলে যাব, অনেক দূরে চলে যাব, এমন একটা দেশে যেখানে হয়তো ওর সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না। কথার শেষ দিকে আবারও কান্নায় ভেঙে পড়ল সে। আয়াত দীর্ঘশ্বাস ফেলল। তারপর নরম গলায় বলল, তুই জানিস ইয়োভান এখন কেমন আছে? জারিন নিঃশব্দে মাথা নাড়ল। না, ও অনেক বদলে গেছে জারিন। আগের সেই ইয়োভান নেই। নিজের জীবনটা নতুন করে গুছিয়ে নেয়ার চেষ্টা করছে। তুই যেমন নিজের মতো করে বাঁচতে চাইছিস, ও হয়তো ঠিক সেটাই করতে চাইছে। এখন তোর সাথে দেখা করলে নিজেকে বদলানোর ছন্দ হারাবেও। জারিন মৃদু হেসে বলল, সেই হাসিতে আনন্দের চেয়ে অভিমানই বেশি। নতুন জীবন। কয়েক মুহূর্ত চুপ থেকে সে নিচু স্বরে বলল, ওর নতুন জীবনে আমি নেই, সেটা আমি মেনে নিয়েছি আয়াত। কিন্তু তাই বলে পুরনো মানুষটাকে কি এত সহজে মুছে ফেলা যায়? পুরুষ বলে ও পেরেছে বল? আমার তো নারীর মন, একবার মায়ার জড়িয়ে গেলে সহজে দূরে ঠেলে দিতে পারি না। আয়াত চুপ করে রইল। জারিন ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেল। বাহিরের সূর্যের আলো ফিকে হয়ে এসেছে। দূরের আকাশে মেঘ জমেছে। সেই আকাশের দিকে তাকিয়ে জারিনের বুকটা আবারও ভারী হয়ে উঠল। জানিস আয়াত, আমি ওকে শেষবার একটা কথা বলতে চেয়েছিলাম। কি কথা? জারিন কিছুক্ষণ নীরবে থেকে বলল, আমি ওকে বলতে চেয়েছিলাম আমি ওর উপর রাগ করে যাচ্ছি না। শেষবার কথা বলার সময় আমি ওকে গালি দিয়েছিলাম, অভিশাপ দিয়েছিলাম। আমি সেসব কথা ফিরিয়ে নিয়েছি। আমি শুধু চাই ও ভালো থাকুক। আয়াতের বুকটাও কেমন ভার হয়ে এলো। জারিন চোখ বন্ধ করলো। গাল বেয়ে আবারও কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। অনেকক্ষণ চুপ রইল মেয়েটা। কি যেন ভাবলো গভীর মনোযোগ দিয়ে। আয়াত ওকে ডিস্টার্ব করলো না, ওকে সময় দিল নিজেকে মানিয়ে নেওয়ার। মেয়েটা ওর কাছে এসে ছিল হাসি খুশি ভাবেই।
ওকে বিদায় দিতে এসেছিল। কথার মাঝখানে হঠাৎই আবদার করে বসেছিল আয়াত যেন ইয়োভানকে কল করে। রবিবার তার ফ্লাইট। এর আগে যেন একবার তার সাথে ইয়োভানের দেখা করে। আয়াত জানতো ইয়োভান কখনোই আসবে না, তবু জারিনের মন রাখতে কল করেছিল সে। আর তারপর তো আয়াত, আমার কথাগুলো তুই বলে দিস ইয়োভানকে। জানিস, ইয়োভান আমার দেখা সবচেয়ে শুদ্ধ পুরুষ, সবচেয়ে সুন্দর মনের মানুষ। আমি ভুল ভেবে দেখলাম আমার স্বামী যদি বিয়ের পরও তার এক্সের সাথে দেখা করতে যেত, তাহলে আমারও খারাপ লাগতো। ইউভান ওর জায়গায় আসলেই ঠিক। দোয়া করি ও ভালো থাকুক। কথাগুলো বলতে বলতে জারিনের চোখে আবারও ভিজে উঠল। ও নীরবে মাথা রাখলো আয়াদের কাঁধে। আয়াত এবারেও কিছু বলল না, নীরবে মেয়েটাকে ভরসা দিতে লাগলো। অন্যদিকে ইউভান জানে না, তার কয়েকটা কঠিন শব্দ একজনের মানুষের বুকের ভেতরে কতটা ঝড় তুলে দিয়েছিল। কল কেটে দেওয়ার পর কিছুক্ষণ ফোনটা হাতেই ধরে রইল সে। জারিনের নামটা মাথায় আসতেই বুকের ভেতরে কোথাও যেন পুরনো একটা দরজা আচমকা খুলে গেল। দরজার ওপাশে পড়ে আছে বহু বছরের স্মৃতি। মরিচা ধরতে শুরু করেছিল সেই স্মৃতিতে। জারিনের কলটা সেগুলোকে তাজা বানিয়ে দিল আবার। একটা সময় ছিল জারিনের কণ্ঠ শুনলেই তার মুখে হাসি ফুটত। জারিন মন খারাপ করলে ইউভানেরও মন খারাপ হয়ে যেত। অথচ আজ নিয়তির পরিহাসে সেই মেয়েটার সঙ্গে শেষবারে দেখা করার প্রস্তাব শুনেও সে এতটা কঠিন হয়ে গেল। এছাড়া আর কি বা করার ছিল তার? আজ জারিনের সাথে সে শেষবার দেখা করতে চায় না। আচ্ছা, জারিন দেশ ছেড়ে চলে যাচ্ছে, আর কখনোই দেখা হবে না জারিনের সাথে। পরক্ষণে নিজের ভাবনাটাকে থামিয়ে দিল সে। নিজের অজান্তেই ইয়োভান চোখ বন্ধ করলো। সে কি সত্যি এতটা বদলে গেছে? না, না বদলাতে হয়েছে তাকে। কারণ কিছু মানুষকে ভালোবাসা যায়, কিন্তু সব ভালোবাসাকে জীবনে ধরে রাখা যায় না। এসব ভেবে কাজ নেই। এখন বাহিরে গিয়ে একটা সিগারেট খেতে হবে। উফ! ইউবান ধীরে ধীরে উঠে বসলো। ঘরের দরজার দিকে তাকাতেই তার চোখ গিয়ে থামলো মেহেরাবের উপর। মেহেরাব দরজার পাশে দাঁড়িয়ে আছে। কখন যে সেখানে এসে দাঁড়িয়েছে ইয়োভান টের পায়নি। দুজনে চোখাচোখি হলো। সঙ্গে সঙ্গেই জারিনের চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলল ইউভান। মেহেরাবের উপর অভিমান থাকায় মেহেরাবের দিক থেকেও চোখ সরিয়ে নিল সে। ওদিকে মেহেরাবও কিছু বলল না। কয়েক মুহূর্ত ইয়োভানের দিকে তাকিয়ে থেকে চোখ নামিয়ে নিল। ইয়োভানও আর কিছু বলল না। মেহেরাব আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, যাতে ইয়োভান কিছু বলে। সে আর কতদিন আগ বাড়িয়ে কথা বলবে? মেহেরাব ইয়োভানের দিকে তাকালো। সাদা একটা স্যান্ডো গেঞ্জি গায়ে তার, আর নীল রঙের লুঙ্গি। ইউভানের লুঙ্গি পরার অভ্যাস ছিল না, এখানে এসেই পরা শুরু করেছে। যেহেতু মেহেরাবের পাশে ঘুমায়, তাই সে লুঙ্গি গিট্টু দিয়ে রাখে। যদি খুলে টুলে যায় কি একটা পরিস্থিতিতে পড়বে সে। তাছাড়া নিশ্চয়ই মেহেরাব অস্বস্তিতে পড়ে যাবে। প্রতিদিনের মতো আজও ইউভানের লুঙ্গিতে গিট্টু বাঁধা ছিল। এখন যেহেতু উঠবে, তাই সে গিট্টু খুলতে লাগলো। মেহেরাবকে সেদিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। সে মনে মনে ঠিক করে নিল, আজ সে ইউভানের সাথে খোলাখুলি কথা বলবে। ইউভানের এমন অবহেলা তার কেন যেন সহ্য হচ্ছে না, ভালো লাগছে না। ইউভানের কথা না বললে আজ সে ইউভানের কাছে ক্ষমা চাইবে। তার উদ্দেশ্য কি ছিল বুঝিয়ে বলবে ইউভানকে। সে চিন্তায় মাথা আসতেই মেহেরাব এক পা করে এগিয়ে গেল ইউভানের দিকে। তার কাজ তখন শেষ। সে খাট থেকে নেমে দাঁড়িয়েছে। মেহেরাব দাঁড়ালো ইউভানের সামনে। ইউভান মেহেরাবকে সামনে দেখে ওর দিকে চোখ তুলে তাকালো। মেহেরাবও তাকালো ইউভানের চোখের দিকে। কিছুক্ষণ গাইগুই করে হাতের ইশারায় বলল, নামাজ পড়তে যাবেন না? আজ তো শুক্রবার। ইউভান মেহেরাবের দিকে থেকে চোখ সরিয়ে নিয়ে বলল, যাব। গোসল করবেন না? করব। খাবার খাবেন না? সকালে তো কিছুই খেলেন না। না, এখন খাবো না। জুমার নামাজ পড়ে এসে খাবো। মেহেরাব আর কিছু বলবে
কিভাবে বলবে? এমনিতেই ইউভানের চোখের দিকে তাকাতে আজকাল তার কেমন লজ্জা লাগে। এখন এত কাছে দাঁড়িয়ে কথা বলছে, আর ইউভান যখন তার দিকে তাকাচ্ছে, মেয়েটার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠছে। তবু সাহস করে মেহেরাব হাত তুলল, কিছু একটা ইশারা করতে যাচ্ছিল। আপনি। ইউভান আবারও মেয়েটার চোখের দিকে তাকালো। কি? মেহেরাব থেমে গেল। এতক্ষণ মনে মনে সাজিয়ে রাখা কথাগুলো যেন মুহূর্তে এলোমেলো হয়ে গেল। ইউভান কয়েক সেকেন্ড অপেক্ষা করে বলল, কিছু বলবি? মেহেরাব মাথা নাড়ল, তারপর নিচের দিকে তাকিয়ে ধীরে ধীরে ইশারা করল। না। ইউভান আর কিছু বলল না। মেহেরাবের বুকটা ভার হয়ে গেল। বলার অনেক কিছু ছিল তার, অনেক প্রশ্ন, অনেক অভিমান, অনেকটা ক্ষমা চাওয়া, কিন্তু কিছুই বলা হলো না। তার আগেই ইয়োভান মেহেরাবকে পাশ কাটিয়ে চলে গেল ওয়াশরুমের দিকে। জুম্মার নামাজ শেষ। মসজিদ থেকে বের হওয়ার জন্য উঠে দাঁড়িয়েছিল ইয়োভান। এমন সময় মসজিদের ভেতর থেকেই একজন বলে উঠলেন, আপনারা কেউ যাবেন না। একজন মুসল্লি ভাইয়ের আম্মা উম, গিয়েছেন। আজ একটু দোয়া মাহফিল করা হবে। অনুরোধ রইল সবাই আপনারা মোনাজাতে অংশগ্রহণ করবেন। কথাটা শুনে ইয়োভান আর বের হলো না, আবার গিয়ে এক পাশে বসে পড়ল। কিছুক্ষণ পর দুয়া শুরু হলো। ইয়োভানও সবার সঙ্গে মোনাজাতে অংশ নিল। দুয়া শেষ হলে মুসল্লিদের মধ্যে জিলাপি দেওয়া শুরু হলো। ইয়োভান অবশ্য কারো কাছ থেকে হাত পেতে কিছু নেওয়ার মানুষ নয়। সারা জীবন নিজের প্রয়োজনটুকু নিজের মতো করে মেটানোর চেষ্টা করেছে। তাই জিলাপি দেওয়া শুরু হতেই সে আর দাঁড়ালো না, মসজিদ থেকে বের হয়ে এলো। মাথায় তখনও টুপি পরা। ধীর পায়ে মূল রাস্তার দিকে এগিয়ে যাচ্ছিল সে। হঠাৎ করেই তার মেহেরাবের কথা মনে পড়ল। মেহেরাব জিলাপি পছন্দ করে। ব্যাস, কথাটা মাথায় আসতেই ইউভান থেমে গেল। একবার পেছনে ফিরে মসজিদের দিকে তাকালো। তখনও ভেতরে জিলাপি দেয়া হচ্ছে। মুহূর্তখানেকে দাঁড়িয়ে থেকে ইয়োভান একটা দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটার উপর তার এখনও রাগ আছে। সেই রাগ এত সহজে কমারও নয়। কথা বলতে ইচ্ছে করে না। আগ বাড়িয়ে মেহেরাবের সঙ্গে কথা বলার প্রশ্নই আসে না। কিন্তু জিলাপির কথা মনে পড়তে কেন জানি মেহেরাবের মুখটা চোখের সামনে ভেসে উঠেছে। মেহরাব জিলাপি দেখলে কেমন খুশি হয়। ইউভান নিজের অজান্তেই মৃদু হাসলো, তারপর মাথার টুপিটা খুলে প্যান্টের পকেটে ঢুকিয়ে দিল। এক মুহূর্ত দেরি করলো না, দৌড়ে আবার মসজিদের দিকে ফিরে গেল। তখনও জিলাপি দেয়া হচ্ছিল। ইউভান গিয়ে একদম শেষের দিকে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ আগেও যে মানুষটা কারো কাছে থেকে কিছু নিতে চায়নি, সেই মানুষটাই এখন চুপচাপ লাইনে দাঁড়িয়ে আছে, শুধু মেহেরাবের জন্য। মেহেরাবকে সে কিছুই বলবে না, কথাও বলবে না, কিন্তু মেয়েটা জিলাপি খেতে পছন্দ করে, এই ছোট্ট কথাটা কেন জানি সে বলে থাকতে পারল না। মেহরাব গোসল করে নামাজ পড়ে ইউভানের জন্য অপেক্ষা করতে লাগলো। অন্যান্য দিন তো এতটা দেরি হয় না, আজ হচ্ছে কেন কে জানে। সময় যত গড়াতে লাগলো মেহরাবের অপেক্ষাটাও তত দীর্ঘ মনে হতে লাগলো। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে সে, কখনো দরজার দিকে তাকাচ্ছে, আবার কখনো জানালার কাছে গিয়ে দাঁড়াচ্ছে। ইউভানকে নিয়ে অকারণেই কেমন একটা অস্থিরতা হচ্ছে তার। অবশেষে অপেক্ষা করতে করতে যখন মেহরাব অধৈর্য হয়ে উঠেছিল, ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। ইউভান এসেছে বুঝতে পেরেই বুকের ভেতরে কেমন অদ্ভুত একটা অনুভূতি তৈরি হলো মেহেরাবের। মেয়েটা অবশ্য সেই অনুভূতিকে পাত্তা দিল না, দ্রুত এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। দরজাটা খুলতেই ইউভানকে দেখা গেল অন্যান্য দিনের তুলনায় আজ তাকে বেশ সতেজ লাগছে। সদ্য নামাজ পড়ে আসার মুখে এক ধরনের প্রশান্ত ভাব। মাথার চুলগুলো পরিপাটি। সুদর্শন পুরুষ ইউভান। তাকে দেখলেই সব মেয়ে প্রেমে পড়ে যাবে, এমন অসাধারণ রূপ তার নয়। তবে এমনিতেই সে বেশ চমৎকার দেখতে। আর মেহেরাবের ইদানিং কি হয়েছে কে জানে, হুটহাট তার চোখ জোড়া ইউভানের দিকে চলে যায়। বিশেষ করে ইউভান যখন থেকে তাকে ইগনোর করতে শুরু করেছে, তখন থেকে ঝামেলাটা আরও বেড়েছে। ভীষণ অস্বস্তি হয় মেহেরাবের। ইউভানের দিকে একবার তাকালেই কোথায় যেন হারিয়ে যায় সে। অথচ মানুষটা এখন তার সঙ্গে ঠিকমতো কথাই বলে না।
এই যে এখনো দরজা খুলে ইয়োভানকে দেখেই মেহেরাবের কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। এক দৃষ্টে তাকিয়ে রইল তার মুখের দিকে। কিছুক্ষণ পর হঠাৎ নিজের দিকেই খেয়াল হতেই দ্রুত সরে দাঁড়ালো সে। ইয়োভানও কিছু বলল না, নীরবে ঘরের ভেতরে ঢুকে গেল। মেহেরাব দরজা লাগিয়ে তার পেছনে পেছনে নিজেদের ঘরের দিকে এগিয়ে গেল। ঘরে ঢুকেও ইয়োভান কোনো কথা বলল না। মেহেরাবও কিছু বলার সাহস পেল না। লোকটার অভিমান এখনো কাটেনি, এটা সে ভালোভাবে বুঝতে পেরেছে। ইয়োভান নিজের জিনিসপত্র টেবিলে রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল। মেহরাব কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে আর দাঁড়িয়ে থাকলো না। ইয়োভান কিছু বলছে না দেখে ঘুরে রান্নাঘরের দিকে হাঁটা ধরলো। ঠিক তখনই পেছন থেকে ইয়োভানের কণ্ঠ ভেসে এলো, এই শোন। থেমে গেল মেহেরাবের পা জোড়া। মনে হলো কয়েক যুগ পর ইয়োভান তাকে নিজের থেকে ডেকেছে। অজান্তে ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। মেহেরাব ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো। ইয়োভান অবশ্য তার হাসিটা দেখলো না। অন্যদিকে ঘাড় ঘুরিয়ে হাতে থাকা প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল, তুই তো জিলাপি পছন্দ করিস, এগুলো খেয়ে নে। কথাটা শুনে মেহেরাব কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। জিলাপি? ইয়োভান তার জন্য মসজিদ থেকে জিলাপি এনেছে? এটা কিছুতেই বিশ্বাস হচ্ছে না তার। সে অবাক হয়ে একবার জিলাপির দিকে তাকালো, তারপর তাকালো ইয়োভানের মুখের দিকে। চোখে মুখে বিস্ময়, কি বলবে সেটাও বুঝে উঠতে পারছে না। মেহেরাব জিলাপি নিচ্ছে না দেখে এবার ইয়োভান নিজেই তার দিকে তাকালো। এত চিন্তা করার কিছুই হয়নি এখানে। তুই পছন্দ করিস বলেই নিয়ে এসেছি, এখন খেয়ে নে। কণ্ঠটা আগের মতোই স্বাভাবিক দৃঢ়তা, কিন্তু কথার আড়ালে যে সামান্য যত্ন লুকিয়ে আছে সেটা মেহেরাবের চোখ এড়ালো না। মেয়েটা ধীরে ধীরে হাত বাড়িয়ে জিলাপি নিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ইয়োভান মেহেরাবের হাত টেনে নিজের হাতে থাকা জিলাপিগুলো তার হাতের মুঠোয় ধরিয়ে দিল, নে। মেহেরাব নির্বাক হয়ে তাকিয়ে রইল। ইয়োভান আর কিছু বলল না, যেন জিলাপি দেওয়াটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার। অথচ মেহেরাবের কাছে ব্যাপারটা মোটেও স্বাভাবিক নয়। এতদিনের অভিমান, দূরত্ব, নীরবতার মাঝেও মানুষটা তার পছন্দের কথা মনে রেখেছে। মেহেরাবের বুকের ভেতরটা কেমন নরম হয়ে এলো। ইয়োভান তখন আর দাঁড়িয়ে না থেকে কাপড় বদলানোর জন্য এগিয়ে গেল। মেহেরাবের হাতের জিলাপিগুলোর দিকে তাকিয়ে রইল। ঠোঁটের কোণে আবারও অজান্তে হাসি ফুটে উঠল। অভিমানী মানুষটার মুখে যতই কঠিন হোক, যতই দূরে থাকুক, তার যত্নগুলো যে এখনো ঠিক আগের মতোই আছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ পর্যন্ত দুজন একসঙ্গেই করল। তবে তাদের মাঝখানে নীরবতাটা পুরোপুরি কাটল না। ইয়োভানের কথা বলা ওই জিলাপি পর্যন্তই সীমাবদ্ধ ছিল। চলবে। আসসালামু আলাইকুম। আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।